আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে ফলপ্রসূ আলোচনা, বিনিয়োগ বাড়ানোর উপর জোর, ৭১-এর সম্পদ ফেরত ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে আলোচনায় রাজি ইসলামাবাদ। সংস্কারের দীর্ঘ সময় নিলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যাবে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি। সংস্কার ও গুম খুনের বিচারের উপরে নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ জামায়াত। সরকারের মালিকানার অংশ কমিয়ে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ নীতিগতভাবে উপদেষ্টা পরিষদে অনুমোদন, ব্যাংকিং খাতের দুর্নীতিবাজদের বিচারে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত। মূল্যস্ফীতি কমলেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ বাংলাদেশ, আইএমএফ। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পরামর্শ সিপিডির। এবং সৌদি রাষ্ট্রদূতের সাথে বিয়ের কথা আদালতকে জানালেন মডেল মেঘনা। ধানমন্ডি থানার প্রতারণার মামলায় ব্যবসায়ী দেওয়ান সমীর ৫ দিনের রিমান্ডে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৭১-এর গণহত্যায় ক্ষমা চাওয়ার বিষয়ে বাংলাদেশের সাথে আলোচনা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ। এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া ৪ লাখ পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে $৪০০ মিলিয়ন এবং ৭০-এর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বিদেশি অনুদান পাওয়া $২০০ মিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। দীর্ঘ ১৫ বছর পর দ্বিপাক্ষিক সম্পর্কের বরফ গলানোর উদ্যোগ নিল ঢাকা ইসলামাবাদ। ২০১০ সালের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন আর পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। প্রায় ৩ ঘণ্টা ধরে চলে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার এই বৈঠক শেষে সার্কভুক্ত দেশগুলোর হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের সমন্বয়ে আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। পরে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে বাংলাদেশ সফরে আসতে পেরে আনন্দিত তিনি। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, দুই দেশের আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে তাদের মাঝে আলোচনা হয়েছে। পাকিস্তানের সাথে ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছে, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন এঙ্গেজড। পাকিস্তানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সফর নিয়ে কাজ করছি, যেটা আজকের বৈঠকে আমরা চূড়ান্ত করেছি। এটা আগামী এই মাসেরই ২৭-২৮ তারিখে অনুষ্ঠিত হবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা এবং সচিবের সাথে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তবে বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হননি তারা। পররাষ্ট্র সচিব এ বিষয়ে সাংবাদিকদের জানান, আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি, সামনে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলেছি, ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এছাড়া অর্থনৈতিক সহযোগিতার যে বিষয় সেই বিষয়ে আলোচনাকালে অন্যান্য বিষয়ের মধ্যে সম্প্রতি যে আরোপিত উচ্চ শুল্ক সেটা নিয়ে আমরা আমাদের কনসার্নটা বলেছি। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুসুলভ সম্পর্ক চায় বাংলাদেশ বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর উপরও তাগিদ দিয়েছেন তিনি।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে যে সুযোগ এসেছে তা কাজে লাগানো উচিত। সংস্কার সবার কাম্য, তবে দীর্ঘ সময় নিলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে বিএনপি। এ সময় ঐকমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল উদ্দেশ্য। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রস্তাবিত সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে প্রথম দিনে অংশ নেয় বিএনপি। বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিএনপির সহযোগিতা উৎসাহব্যঞ্জক। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া এবং তা অব্যাহত রাখতে হবে। তবে বেশি ভালো করতে গিয়ে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হলে এর সুফল পাবে না দেশের জনগণ। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ জানান, দফাওয়ারি আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি, পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস। কমিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং জানছি। যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই নেতা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, ঐকমত্য কমিশনের সাথে বৈঠক পর্যালোচনা সহ দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত রয়েছেন। মার্কিন দুই উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বিএনপি সহ রাজনৈতিক দলের বৈঠক, দলের সাংগঠনিক অবস্থা, নির্বাচনের দাবি আদায়ের সম্ভাব্য কর্মসূচি প্রণয়ন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মৌলিক সংস্কার ও গুম খুনের বিচারের উপরে নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্রের শক্ত ভিত তৈরি হবে না। ইউরোপ ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক। সুনির্দিষ্ট ইস্যু নিয়ে কথা না হলেও বাদ পড়েনি রাজনৈতিক নানা আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে বেলজিয়াম সফরে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে দলের প্রতিনিধিরা। একই সাথে তারা যান যুক্তরাজ্যেও। সফরের বিষয় জানাতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন জামাতের আমির। জানান, বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করতে সহায়তা চেয়েছেন ইউর কাছে। 6টি কর্তৃপক্ষের সাথে
গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছি। এ সময় আগামী রোজার আগে জামাত নির্বাচন চায় একদিন আগে করা তার এমন বক্তব্যের ব্যাখ্যা দেন আমিরে জামাত। বলেন, নির্বাচনের আগেই পূরণ হতে হবে জরুরি সংস্কার সহ 3 দাবি। এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে, এই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না। খুনের দায় যাদের, তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে। আমি বলেছি যে এই নির্বাচন হতে পারে রোজা শুরু হওয়ার আগে, আগামী ফেব্রুয়ারি থেকে। আমি আবার বলছি, এটা তখনই হতে পারে যখন এই শর্তগুলো পূরণ হবে। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে দিতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে সফরে ইউর পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন ডাক্তার শফিকুর রহমান। তারা তো নির্বাচনের জান কবজ করেছেন, এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে যায়নি। দিস ইজ ফ্যাক্ট। তা সেই রকম একটা দলকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা, সেটা বিশাল প্রশ্ন। একথা বলার পরে তারা আর কিছু বলেননি। এছাড়া লন্ডনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে বৈঠকে কি আলোচনা হয়েছে জানতে চান সাংবাদিকরা। দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই, শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা। আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সরকারের মালিকানার অংশ কমিয়ে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সাথে বিগত সময়ে ব্যাংকিং খাতে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে একটি তদন্ত কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ফজলে রাব্বির রিপোর্ট। গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ অনুযায়ী সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। 90% মালিকানা রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীদের জন্য। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা থেকে এটি অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশ অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পরিসর ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিটি কর্পোরেশন ও পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে গ্রামীণ ব্যাংককে জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার বিধানও যুক্ত করা হয়েছে সংশোধনীতে। ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, যে দর্শন নিয়ে গ্রামীণ ব্যাংক কাজ শুরু করেছিল তা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো, তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন, পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে 9 জন নির্বাচিত হয়ে আসবেন। এই 9 জনের মধ্য থেকে আবার 3 জন মনোনীত হবেন এবং তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বিগত সময়ে যারা ব্যাংক লুটের মতো আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল তাদের ধরতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের খসড়ায়। আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয়, সেজন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনয়ন করা হবে, বাংলাদেশ ব্যাংককে কতটুকু ক্ষমতা দেওয়া হবে, সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে, এগুলো স্পষ্ট ছিল না আইনে, এখন এগুলো স্পষ্ট করা হলো। এছাড়া অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক কনভেনশনে অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত হয়েছে ডিজিটাল মাধ্যম, টেলিফোন, মোবাইল ফোন ব্যবহার করে সমন জারির বিধান রেখে বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করার। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
সরকারের সংস্কারমূলক কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশের সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় তারা এ সমর্থন জানায়। বৈঠকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন নিয়েও আলোচনা হয়। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এচুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। এ সময় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন প্রধান ট্রেসি অ্যান জেকবসন বৈঠকে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সরকারের উদারতা ও মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন। তারা 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় এবং এই সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন। চলতি অর্থবছরের জুনেই ছাড় হতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $470 কোটি ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ। দুপুরে বাংলাদেশ ব্যাংকে IMF মিশনের সফর শেষে ব্রিফিংয়ে কথা জানান মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও। এ সময় রাজস্ব আহরণে সরকার অনেক পিছিয়ে জানিয়ে দ্রুত করনীতি সংস্কারের কথা জানান মিশন প্রতিনিধিরা। তরিক ইসলামের রিপোর্ট। কোনো ধরনের অগ্রগতি ছাড়াই বাংলাদেশে 12 দিনের সফর শেষ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মিশন প্রতিনিধিরা। তাই শেষ দিনে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় সরকারের রাজস্ব আদায় বাড়াতে করনীতি সংস্কার, মূল্যস্ফীতি, বিনিময় হারের নমনীয়তা, বৈদেশিক মুদ্রার রিজার্ভও ব্যাংক খাত সংস্কারের তাগিদ দেন IMF প্রতিনিধিরা। মিশন প্রধান জানান, ঋণের কিস্তির বাকি অর্থ ছাড়ের সিদ্ধান্ত হবে ওয়াশিংটনে বসন্তকালীন বৈঠকে। There is, I think, an agreement between us and the governor, Bangladesh Bank, on flexibility. There is no doubt that we are all want to move in the same direction. We see more flexibility of the exchange rate regime in Bangladesh. ঋণের শর্ত হিসেবে বাংলাদেশ রাজস্ব আদায়ে অনেক পিছিয়ে আছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। Sustainable revenue growth reduces widespread tax exemptions, improve compliance, and distinctly separates tax policy from administration. বৈদেশিক মুদ্রার সংকটে 2022 সালে বাংলাদেশকে $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন দেয় IMF। পরে 3 কিস্তিতে ছাড় হয় $231 কোটি। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি মোকাবেলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে কৌশলগত পরিকল্পনা, রপ্তানি বৃদ্ধি সহ নতুন বাজার খুঁজে বের করতে হবে। রাজধানীর একটি হোটেলে সিপিডির ট্রাম্প পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের প্রভাব শীর্ষক সংলাপে ব্যবসায়ীরা অভিযোগ করেন, সমস্যা মোকাবেলায় সরকারের যেখানে নীতি সহায়তা দরকার সেখানে গ্যাসের দাম বাড়ানো, স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ সহ নানা সিদ্ধান্ত প্রতিবন্ধকতা তৈরি করছে। শারফুল আলমের রিপোর্ট। মার্কিন নতুন শুল্ক নীতিতে 3 মাসের অব্যাহতি পাওয়ায় সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে দেশের ব্যবসা বাণিজ্যে। সিপিডি সেমিনারে বক্তারা জানান, মার্কিন শুল্ক নীতি শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্ব অর্থনীতিকেই দুষ্টচক্রের মধ্যে ফেলবে। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এর নেতিবাচক প্রভাব পড়বে শ্রমজীবনেও। 90 দিন পর যুক্তরাষ্ট্র কি করবে তা নিয়ে কারোরই কোনো ধারণা নেই। তাই বিপদে পড়ার আগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ব্যবসায়ীদের অভিযোগ, সাম্প্রতিক সমস্যা মোকাবেলায় সরকারের যেখানে নীতি সহায়তা দরকার সেখানে গ্যাসের দাম বৃদ্ধি, স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ সহ নানা সিদ্ধান্তে প্রতিবন্ধকতা তৈরি করছে। আশঙ্কা করতে পারি ব্যবসায়ী হিসেবে যে এনবিআর যারা আমরা ট্যাক্স পে করে থাকি ব্যবসায়ী হিসেবে, আমাদের উপর এখন there will be some implication, আমাদের হ্যারাসমেন্ট বেড়ে যাবে। আমি মনে করি যে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষ এবং ভোক্তা। সংলাপে বিশ্লেষকরা জানান, বিশ্ব বাণিজ্য সংস্থাকে অকার্যকর করে রেখেছে যুক্তরাষ্ট্র। অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। বাংলাদেশকেও FTI নিয়ে কাজ শুরু করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। 90 দিনের পরের যে নেগোসিয়েশনটা হবে সেই নেগোসিয়েশনটা আমরা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাইরের সঙ্গে খুব স্ট্রেট কাট একটা এগ্রিমেন্ট থাকা দরকার। FTA যখন হয় তখন তো ইটস নেগোসিয়েশন, এটার মধ্যে যে ট্রেড লিবারাইজেশন প্ল্যান কার জন্য কত হবে, ইটস নেভার ফুল রেসিপ্রসিটি, ইট ইজ অলওয়েজ লেস দেন ফুল রেসিপ্রসিটি। সো ওই জায়গাটাগুলোতে কিভাবে আমরা নেগোশিয়েট করব, এটা একটা বড়
একটা বিষয় এবং আমরা সাজেস্ট করেছি নেগোশিয়েটিং উইং করার জন্য। তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা জানান এরই মধ্যে অনেক মার্কিন ক্রেতার প্রতিষ্ঠান পোশাকের দাম কমাতে চাপ দিচ্ছে, অনেকে ক্রয়াদেশ স্থগিত করেছেন। এতে ছোট ও মাঝারি শিল্পগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ার আশঙ্কার কথা জানান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এটাকে যদি আরো শুধুমাত্র ঢাকায় নিযুক্ত বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইলানের সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি করেছেন সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। ব্যবসায়ী দেওয়ান সুমিরকে চেনেন না বলে দাবি করেন আলোচিত এই মডেল। এদিকে ধানমন্ডি থানার চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেঘনাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক মাসুম মিয়ার আদালত। অন্যদিকে দেওয়ান সুমিরকে জিজ্ঞাসাবাদে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয় আলোচিত মডেল মেঘনা আলমকে। চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে গত 15 এপ্রিল মডেল মেঘনা সানজানা ইন্টারন্যাশনাল নামে জনশক্তি রপ্তানিকারক কোম্পানির মালিক দেওয়ান সমীর সহ অজ্ঞাতনামা 2-3 জনের বিরুদ্ধে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক আব্দুল আলিম। মামলার এজাহারে উল্লেখ করা হয় মেঘনা আলম, দেওয়ান সমীর সহ অন্য আসামিরা এক কূটনীতিকের কাছে $5 মিলিয়ন বা প্রায় 60 কোটি টাকা অর্থ দাবি করেন। সমীর দেওয়ান যেসব দেশে আমাদের শ্রমবাজার আছে সেই বাজারগুলোতে লোক পাঠানোর জন্য সে বিভিন্নভাবে বাংলাদেশে যে রাষ্ট্রদূতরা আছে বিভিন্ন দেশের তাদেরকে বিভিন্নভাবে সে ট্রাপে ফেলে এবং এটাকে তারা হানি ট্রাপে আমরা বলে থাকি। এই ট্রাপে ফেলার জন্য তারা বিভিন্ন ধরনের মডেল এবং বিভিন্ন ধরনের উঠতি মেয়েদেরকে তারা সে ব্যবহার করে। আদালতে মেঘনার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান বিচারকের অনুমতি নিয়ে আদালতে কথা বলেন মেঘনা। এ সময় তিনি আদালতের কাছে দাবি করেন সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিয়ে হয়েছিল তার। সৌদি রাষ্ট্রদূতের যে পজিশন আর যে মেঘনার যে পজিশন, এই পজিশনে তার লগে সৌদি রাষ্ট্রদূতের সম্পর্ক হওয়ার কিন্তু বিষয়টা না এবং সে আদালতে এখন নিজকে সেভ করার জন্য সে আদালতে বিভিন্ন ধরনের মিথ্যা বক্তব্য রাখতেছে। 9 এপ্রিল বসুন্ধরার বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি। পরদিন আদালতে মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে 30 দিন আটক রাখার আদেশ দেন আদালত। 13 এপ্রিল সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন মেঘনা আলম যে প্রক্রিয়া আটক হয়েছেন তা সঠিক হয়নি। এদিন ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রেজাউল করিম মল্লিককে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিভিন্ন সময় রাজধানীতে ছিনতাই, চুরি ও হারিয়ে যাওয়া 250-এরও বেশি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। বিভিন্ন থানায় জিডি ও অভিযোগের সূত্র ধরে এসব মোবাইল উদ্ধার করা হয়। মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন GM তসলিম। এই দৃশ্য দেখে মনে হতে পারে এটি কোনো পুরাতন মোবাইল ফোন সেট কেনাবেচার হাট, কিন্তু না, এসব রাজধানীর বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেট। উদ্ধারের পর এসব মোবাইল ফোন সেট প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেয় ডিএমপির তেজগাঁও বিভাগ। দীর্ঘদিন পর খোয়া যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে অভিভূত সবাই। শিশু মেলা থেকে হারিয়ে গিয়েছিল, আমি টিউশন যাওয়ার পথে ফোনটা পাচ্ছিলাম না, তারপরে জিডি করার পর আজকে নিতে আসছি ফোন, তো অনেক ভালো লাগতেছে। জিডি করার পরে থানা থেকে উদ্ধার করে দিল, ভালো লাগছে। আমার আর কেনার যোগ্যতা ছিল না। 6-7 মাস আগে ফোনটা আমার ছিনতাই করে নিয়েছিল, তো আমি আশা ছিল না যে আমি পাবো, কিন্তু তারপরেও মানে এত কিছুর পরেও যে আমি ফোনটা পেয়েছি অনেক খুশি আর কি। এইসব মোবাইল ফোন উদ্ধারে আলাদা একটি ইউনিট গঠন করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ। তেজগাঁও বিভাগের পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। ডিএমপির 8 বিভাগে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে উপকৃত হবে পুরো রাজধানীবাসী। বাসে ওঠার ক্ষেত্রে, বাস থেকে নামার ক্ষেত্রে, ট্রেনে ওঠার ক্ষেত্রে, ট্রেন থেকে নামার ক্ষেত্রে ভিড়ের মধ্যে মোবাইল করে হারিয়ে যাচ্ছে এবং বাসা থেকে মোবাইল হারিয়ে যাচ্ছে, রিক্সা থেকে পড়ে যাচ্ছে মোবাইল। সচেতনতার সাথে চলাফেরা করে মোবাইল করে ব্যক্তিগত সম্পদ যেন সুন্দরভাবে রাখতে পারে। গত 3 মাসে এই পর্যন্ত তেজগাঁও বিভাগের 6 থানায় 450 মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 3 মাসে আমরা বেশ 700-800 ছিনতাইকারী ধরেছি বিভিন্ন লেভেলের, এবং এখনো সেটা চলমান রয়েছে। ছিনতাই আগে যেটি হরহামেশাই ঘটতো সেখান থেকে কিন্তু এখন অনেকটাই কমে এসছে, তো আরো কমানোর সুযোগ রয়েছে।
তো আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাই প্রতিরোধে আমাদের বিভিন্ন থানায় টিম গঠন করা হয়েছে, তারা নিয়মিত কাজ করছে এবং ছিনতাইকারীরা যে সকল এলাকায় বসবাস করে সে সকল এলাকা চিহ্নিত করে আমাদের নিয়মিত ব্লক রেড আমরা দেই। মোবাইল ফোন চুরি, ছিনতাই কিংবা হারানো গেলে তাৎক্ষণিকভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত পাসওয়ার্ড পরিবর্তন করতে জনসাধারণকে পরামর্শ পুলিশের এই কর্মকর্তার। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর হাতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনকে উদ্ধারে পাহাড়ে বিশেষ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তথ্য জানান সেনা সদরের মিলিটারি পরিদপ্তরের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো বলেও জানান তিনি। পহেলা বৈশাখে উদযাপনে যথাযথ ব্যবস্থা নেওয়া ছাড়াও সেনাবাহিনী গত 2 মাসে বিভিন্ন ধরনের 232টি বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বিভিন্ন কর্মসূচিতে জঙ্গি সংগঠনের পতাকা ব্যবহারের বিষয়েও সেনাবাহিনী সোচ্চার। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে সমন্বিত উদ্যোগে গত 2 মাসে 2457 জনকে আটক করেছে। এ পর্যন্ত গ্রেপ্তার মোট 7822 জন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গত 2 মাসে উদ্ধার করা হয়েছে 320টি অবৈধ অস্ত্র। যে 5 জনকে ধরা হয়েছে এবং তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং এই বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু কালো পতাকাধারী হলেই যে সে জঙ্গি সংগঠন এটা আসলে মনে করার কোনো কারণ নেই, তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। আমরা যে কোনো অপরাধীকে গ্রেফতার করার পরে পরবর্তী যে আইনি বিচার কার্য সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনীর দায়িত্বের বহির্ভূত। জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে আত্মপ্রকাশ করল আরও একটি নতুন রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়াম জনতা পার্টি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি। আওয়াম জনতা পার্টির আহ্বায়ক এবং ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন জানান, স্বাধীনতার 54 বছরেও বাংলাদেশের জনগণ বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে চলেছে, যে কারণে জনগণকে এক হয়ে স্বৈরাচারকে বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় তার দল। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, অসাম্প্রদায়িক সমাজ গঠন, সরকারি অফিস ও আদালত ডিজিটালাইজেশন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে রাজনীতি নিরুৎসাহিত করা সহ বেশ কিছু সময়োপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বাংলাদেশ আওয়াম জনতা পার্টি। এ সময় 297 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়াম জনতা পার্টি মুক্তিযুদ্ধ, জুলাই 24-এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণ, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িকতা প্রতিরোধে, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, এ লক্ষ্যে আয় বৈষম্য নিরসন ও সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায়, অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যায় দুর্বার বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে মিছিলটি গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এর আগে দুপুরে ভিসির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করে মানববন্ধন করেন কুয়েটের কর্মচারীরা। এ সময় তারা ভিসির পক্ষে ঐক্যবদ্ধ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিডিতে অনুষ্ঠিত হয়ে গেল ক্যারিয়ার ফেয়ার। আয়োজনটিতে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য ডক্টর এবিএম শওকত আলী। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে আয়োজিত ফেয়ারে 45টি প্রতিষ্ঠান অংশ নেয়। আয়োজকরা মনে করেন, এই ক্যারিয়ার ফেয়ারে শিক্ষার্থীরা চাকরিদাতাদের কাছে সরাসরি নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। শুরুতেই পার্টিক্স খেলার খবর।
লাহোরে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 3 উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে 16 রানে সোবহানা মুশতারির উইকেট হারায় টাইগ্রেসরা। এরপর ফারজানা এবং শারমিন গড়েন 118 রানের জুটি। ফারজানার ব্যাটে আসে 42 রান। 50 তুলে নেয়া শারমিন থামেন 67 রানে। এরপরে ব্যাটিং ধস নামে বাংলাদেশের। 134 রানে 1 উইকেট থেকে স্কোর কার্ড হয় 177 রানে 7 উইকেট। শেষ পর্যন্ত 9 উইকেটে বাংলাদেশ তোলে 227 রান। জবাবে 147 রানের প্রতিপক্ষের 5 উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করে জ্যোতির দল। কিন্তু 6 নম্বর ব্যাটার চিন এলি হেনরির অপরাজিত 51 রানে 24 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। হারলেও 3 ম্যাচ জিতে রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপে জায়গা করে নেয়ার পথে এগিয়ে আছে ঋতুমণিরা। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে ফলপ্রসূ আলোচনা, বিনিয়োগ বাড়ানোর উপর জোর, ৭১-এর সম্পদ ফেরত ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে আলোচনায় রাজি ইসলামাবাদ। সংস্কারে দীর্ঘ সময় নিলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তীমিত হয়ে যাবে, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি। সংস্কার ও গুম খুনের বিচারের উপরে নির্ভর করছে নির্বাচনের দিনক্ষণ, জামায়াত। সরকারের মালিকানার অংশ কমিয়ে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ নীতিগতভাবে উপদেষ্টা পরিষদে অনুমোদন, ব্যাংকিং খাতের দুর্নীতিবাজদের বিচারে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত। মূল্যস্ফীতি কমলেও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ বাংলাদেশ, আইএমএফ। ট্রাম্পের শুল্ক নীতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির পরামর্শ সিপিডির। এবং সৌদি রাষ্ট্রদূতের সাথে বিয়ের কথা আদালতকে জানালেন মডেল মেঘনা। ধানমন্ডি থানার প্রতারণার মামলায় ব্যবসায়ী দেওয়ান সমীর 5 দিনের রিমান্ডে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।